চক্রান্ত পিছনে আওয়ামী লীগ শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার সাথে তার স্বামী নরেন্দ্র মোদীকে নিয়ে আমাদের দেশকে তারা এখন পর্যন্ত সিকিম বানাইতে চায়। বাংলাদেশকে অর্থনৈতিক ডাঠি গেম ছিল। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের সাথে ওই যে আইবি রহমানের একটা ভালোবাসার গুঞ্জন আপনারা শুনেছেন, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা আসছিল, এবং এই শেখ মুজিবুর রহমানের সাথে আইবি রহমানের একটা পরক্রিয়া সম্পর্ক রয়েছিল। এটা তৎকালীন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় এবং জাসদে সেই রেসকোর্স ময়দান পল্টন ময়দানে 73-তে আসম আব্দুর রব এবং মেজর জলিলরা সেদিন এই কথাটা কিন্তু ইঙ্গিত করেছিলেন। ধন্যবাদ সবাইকে। তাই আপনার লাইভ টেলিভিশনে আছি, আপনি টেলিভিশনের সিইও, আপনার উপস্থিতিতে আপনার পরিচালনায় একজন বক্তা বললেন বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের একজন প্রাক্তন মহিলা নেত্রীর যৌন সম্পর্ক ছিল, পরকীয় সম্পর্ক ছিল। এই যে অশালীন অশ্লীল বক্তব্য আপনার সামনে হলো, আপনি প্রতিবাদ করলেন না, এটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারবো না। কিভাবে যদি আমরা এখন তুলি যে বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানের জেনারেল সম্পর্ক ছিল, তা কি ভালো দেখাবে? আচ্ছা ভাই, কিন্তু যেটা বলেছে সেটার কিন্তু একটা পয়েন্ট আছে আর কি। আমি না বিশেষ করে আমার পয়েন্ট শেষ করি আগে। ব্যক্তিগত লেট মি ফিনিশ ফার্স্ট। চক্রান্ত পিছনে আওয়ামী লীগ শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার সাথে তার স্বামী নরেন্দ্র মোদীকে নিয়ে আমাদের দেশকে তারা এখন পর্যন্ত সিকিম বানাইতে চায়। বাংলাদেশকে এবং সেইখানে আমার মনে হয় সেই প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং শেষ মুহূর্তে আইবিকে চিরবিদায় নিতে হলো। এবং শেখ হাসিনা কিন্তু জানেন যে লাল দিঘির ময়দানে উনি স্বঘোষিত বেঈমান, এবং আরেক নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া উনি আপসহীন 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে উনি কিন্তু ক্ষমতা আসতে চাননি, কিন্তু পরে বাংলাদেশের জনগণ ওনাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী টাইটেল দিয়েছে। তো এই জন্য বাংলাদেশে আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা কি মনে করেন যে এটা আইনের শাসনের একটা প্রতিফলন, যে বাংলাদেশে এখন রায় কোনোভাবে রাজনৈতিকভাবে বায়াস না, এটা প্রমাণ হয়েছে? এটাই আজকে যদি বিএনপি পাওয়ারে হতো, যেমন হাসিনা ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার পরে নাইকো মামলা বা আরো অনেক মামলায় একই আসামি ছিলেন, কিন্তু শেখ হাসিনা আসার পরে তার নির্বাহী ক্যাপাসিটি দিয়ে উনি ওনার মামলাগুলি খারিজ করে দিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তাই করলেন না। বা ডক্টর ইউনূস আজকে যদি বিএনপি ক্ষমতায় আসতো তাইলে বলতে পারতেন আপনি যে এটা বায়াস। আমরা একটু জিজ্ঞেস করি তো, ইব্রাহিম সিদ্দিক খোকন আমাদের সাথে ছিলেন, একজন আইনজীবী ছিলেন বাংলাদেশে। সো ইব্রাহিম সিদ্দিক খোকন, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস ভার্ডিক্ট টুডে? অনেক ধন্যবাদ। আমরা আইনজীবী হওয়ার আগে, বিএনপি হওয়ার আগে মালিক তরুণ সঙ্গে নেতা, সেই শহরে মুক্তাদির ভাইয়ের সাথে আমরা রাজনীতি করতাম। কিন্তু মালিক ভাই, বাস্তবতাটা হচ্ছে যে আপনারা বিএনপি আন্দোলন করেছেন, আপনার বাড়িঘর হামলা হয়েছে, এসব আমরা নিউজ করেছি, আমরা জানি। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে, এইটা বিচার আইনগত দিয়ে কি হলো না হলো বেশি হচ্ছে বিচার ব্যবস্থার উপর মানুষের এখন আর আস্থা নাই। আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করেছি যে আছে এই 21 আগস্টের হত্যাকাণ্ডের রায় নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো উৎসাহ নাই। তার মানে কি, আগে থেকে ধরে নিয়েছে এই মামলাটার রায় কি হবে। এখন আপনি আপনি যতই বলার চেষ্টা করেন, এটা 21 আগস্টে একটা হামলার ঘটনা ঘটেছে, এবং এটা আপনার রাজনৈতিক বক্তব্য, আপনার এই বক্তব্যের পাল্টা বক্তব্য আমি দিচ্ছি না, কিন্তু শেখ হাসিনা উনার নিজের সবাই বোমা হামলা করে উনার নিজের লোক মেরেছেন, উনিও মৃত্যু পথযাত্রী হওয়ার চেষ্টা করেছেন। এই জিনিসটা মালিক ভাই আপনারা বলতে পারেন, বলবেনও, কিন্তু এটা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করবে না। এনিওয়ে, ওই ঘটনাটা ঘটলো, একটা রাষ্ট্র ওই বিচারের কাছে, এই বিচার আবার জুরিসপ্রুডেন্স যে সন্দেহাতীত ভাবে প্রমাণ না হলে বিচারক অনেক সময় খালাস দেন। এটা খালাস অনেকটা একদম স্পষ্ট অবস্থানেও একজন বিচারক খালাস দিয়ে দিতে পারেন, কিন্তু এই বিচার, এই যে আজকে বা কালকে যে রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা বলার কোনো কারণ নাই, বরঞ্চ আইনের শাসনকে আরো বেশি প্রশ্নবিদ্ধ। আমি বলতেছি না যে ওই মামলায় যারা আসামি ছিলেন তারা ওই ঘটনার জন্য
আমি বিশ্বাস করি ওই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উপাদান থাকতে পারে, এবং একটি সত্য ঘটনায়ও সামান্যতম যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উপাদান, সেই মামলায় কাউকে শাস্তি দেওয়া যায় না আইনের কথায়। তো আমি মালেক ভাই একদম সবিনয়ে বলতে, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এবং বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে ধস শুধু যে গত 15 বছরে নেমেছে তা না, এর আগে থেকেও শুনলে আপনার হাস্যমুখ, এটা আবার রাগান্বিত হয়ে যাবেন আপনারা, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু মালেক ভাই, আপনারা বেশি দিন এই দেশে থাকবেন না, আপনারা মুক্তিযুদ্ধ দেখা মানুষ, আমাদের ঠিক আগের প্রজন্মের মানুষ। এই দেশটাকে যদি এখন মনে করেন একটা সময় এসেছে একদম শেষ অবস্থায় দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণে, রাজনীতি নয় দেশের কথা বলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে একটা দাঁড় করে আনোর, আপনারা সেই কথাগুলো বলেন। আমার এটাই বিনীত অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। জি মালেক সাহেব, এনি কমেন্ট ওনার কথার পরিপ্রেক্ষিতে? না, এই যে জিনিসটা বলেছেন যে এটা হয়তো আইনের আপনার এখন পর্যন্ত স্টাবলিশড হয়নি, তবে আমি এই জিনিসটা বলবো যে দেখেন, যে গত 16 বছরের যে শাসন আমল আপনারা দেখেছেন, অন্তত এই সরকার আসার পরে যদি আপনি এখন বাংলাদেশের জনগণকে যদি আপনি জিজ্ঞেস করেন, না এই আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বলবে যে ডক্টর ইউনূস বা ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রতি বাংলাদেশের যে সেনাবাহিনী আমাদের সবসময় না বিশ্বাস উঠে গেছিল তাদের, এই যে আমরা বিডিআর মেসাকারের পরে, ফেলানের লাশের পরে অনেক কাহিনী সেখানে ইন্ডিয়ান ইন্টারফেয়ার করেছে। কিন্তু এইবার সেনাবাহিনীর যে তাদের বিপ্লবিক চিন্তাধারা থেকে তারা সাহসী ভূমিকা পালন করে রাষ্ট্রের পক্ষে তারা অবস্থান নিয়েছেন, গণতন্ত্রের পক্ষে, এবং ডক্টর বা ইন্টেরিয়র গভর্নমেন্টকে তারা ছাত্রদের পক্ষে বা অন্যান্য দলের পক্ষে। তা আমরা মনে করি যে এটা, আমরা তো একদিনে তো ওভারনাইট আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না, তবে মানুষের মোটামুটি এখন আইনের শাসন স্টেপ বাই স্টেপ তারা উপভোগ করছেন, এবং আমি মনে করি যে আজকে আমরা নিয়ে বিচার পেয়েছি, আমরা এই কথা এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ঘটনার পরে কি তারেক সাহেবের সাথে আপনার যোগাযোগ বা কথা হয়েছে ওনারা এই রায়ের পরে? জি জি হয়েছে। উনি কি, আপনি কি এই বিষয়ে কোনো কথা বলেছেন? উনি, আমি উনাকে জিজ্ঞেস করছি, যে আমি বলেছি যে আপনি তো এটা, আমরা আলহামদুলিল্লাহ আমরা তো আমরা অত্যন্ত আনন্দিত, উৎসাহিত, এবং আমি উনাকে বলেছিলাম যে আমি তো একটু মিষ্টি নিয়ে আসছি আপনাকে খাওয়াইতে চাই। তো উনি বললো যে এখানে মিষ্টির তো কোনো বিষয় আসে না, কারণ এখানে তো আমাদের প্রথম হচ্ছে যে এটা তো নর্মাল আইনের বিষয়, আইন ইয়ে করেছে, এটার জন্য তো উল্লাসের কিছু নেই। অর্থাৎ উনি এটা নর্মাল আইনের প্রতি উনার রেসপেক্ট। এর আগে তো আপনি নিশ্চয়ই জানেন যে উনি বলেছিলেন যে আইনের প্রতি আইনি লড়াই করে উনি বাংলাদেশে যাবেন। উনি তো তখনও ফেভার চান নাই। এখন যাই হোক, তো উনি কবে দেশে যেতে পারেন বলে আপনার মনে হয়? এখন আমরা আশা করছিলাম যে আমাদের মহাসচিব আসার পরে আমাদের নেত্রীও, আমরা আশা করছিলাম যে উনি আসবেন। এখন ডাক্তাররা যদি রিলিজ দেয় তাহলে উনি আসবেন, আসার পরে উনার ট্রিটমেন্টে সেইখানে, এরপরে হয়তো উনি ডেফিনেটলি বাংলাদেশে ফিরে যাবেন, এবং আমরা ওনার সাথে যাব, আমিও যাবো ইনশাল্লাহ। এবং আমি গত কিছুদিন আগেও বাংলাদেশে গিয়ে আসছি, এবং বাংলাদেশের মানুষ, আমি তো সবচেয়ে সারপ্রাইজ যে ঢাকা শহরে, ঢাকা এয়ারপোর্টে লক্ষেরও বেশি লোকজন ছিল। এটা তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি, এটা আমার চিন্তাও ছিল না, এবং আমার চাওয়ার চেয়ে পাওয়া বেশি হয়ে গেছে। যে আপনাকে রিসিভ করার জন্য লক্ষ লোক এসেছিল সেখানে, এবং এটা তো পত্রপত্রিকা বাংলাদেশের জাতীয় টেলিভিশন গুলিতে আসছে। ইভেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমি আর রিজভী সাহেব বা আরো যারা ছিল, প্রায় 2 লক্ষ নেতা কর্মী, আমি প্রায় 3 কিলোমিটার বাইরের থেকেও এসে, মানে প্রায় 3.5 ঘন্টা লাগছে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসা। তো আলহামদুলিল্লাহ এটা মানুষের এই যে একটা ভালোবাসা পেয়েছি, বা
আমি এই যে বগুড়া গিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি দেখার জন্য, তো সেখানে বগুড়াবাসী স্টেডিয়ামে ওভারফ্লো হয়েছে এবং আপনি দেখেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, যে আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন তারা বাংলাদেশের মানুষ। আপনারা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের যে নির্বাচন বিষয়ক যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে কি বিএনপি কিভাবে দেখছে বলে আপনি মনে করেন? প্রথমত এই সরকার এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমাদের চেয়ারম্যান স্বাগত জানিয়েছেন এবং উনি সহযোগিতা কথা বলেছেন এবং সহযোগিতা করছেন। আমরা বলেছি যে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে সেফগার্ড দেওয়ার জন্য এবং যে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে তাদের সেই রক্তের সাথে যাতে কেউ বিশ্বাসঘাতকতা না করে, এবং একমাত্র আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের এবং তার ইন্টেরিয়র গভর্নমেন্টের এই ক্যাবিনেটেই এই তাদের নেতৃত্বেই আগামী এই ধরেন নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমরা আশা করি যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং সেখানে গণতান্ত্রিক ইলেকশনে আমরা বিশ্বাস করি যে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জাতীয় সরকারও গঠন করবেন। দেশ নায়ক তারেক রহমান বলেছেন দ্বিকক্ষিক পার্লামেন্টও করবেন। আই আন্ডারস্ট্যান্ড, বাট বিএনপি মহাসচিব উনি বলছেন জাতীয় ঐক্য এবং অন্যদিকে অন্যান্য পার্টিও বলছে জাতীয় ঐক্য। সো আপনার এই জাতীয় ঐক্য বলতে কি মিন করেন আপনারা? আমার মনে হয় যে সবাইকে নিয়েই আগামীতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা 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 ক্যাবিনেট তৈরি হবে সবাইকে নিয়ে, রাষ্ট্র সবাই মিলে। কিন্তু মালিক ভাই মানে একটা প্রস্তাব আপনার পক্ষে থেকে আসে, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। কিন্তু একটা প্রশ্ন, আগামী নির্বাচনে কি বিএনপি মানে আওয়ামী লীগ কি নির্বাচনে যাচ্ছে বা আওয়ামী লীগকে গিয়ে আপনার নেট খুবই দুর্বল। জি ইব্রাহিম ভাই। জি, প্রথম হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যেমন আওয়ামী লীগকে এই সরকারি টেরোরিস্ট, ছাত্রলীগ টেরোরিস্ট বলেছে এবং এই সরকার আওয়ামী লীগ সরকার, যেটা আমি বলছি যে তারা এই যে ফেসিবাদের এই বিচার না হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই করাপশন, অনিয়ম, দুর্নীতি, নেপোটিজম এইসব বিচার না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে দূরে রাখার আমার আহ্বান। বাট আমাদের দলের স্টেটমেন্ট হয়তো এটা না, এটা আমার পার্সোনাল স্টেটমেন্ট। কারণ থ্যাংক ইউ। আচ্ছা, গতকালকে আমাদেরই এক অনুষ্ঠানে আপনি জানেন যে ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন, এই রহস্যের এখনো উদ্ঘাটন হয় নাই। এই অনুষ্ঠানে আমাদের এখানে একটি অনুষ্ঠানে বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাডভোকেট উনি বলেছেন যে ইলিয়াস আলীর সব ইনফরমেশন পাওয়া গেছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কারা এর পিছনে দায়ী, মানে কি প্ল্যানে হয়েছিল, সবকিছু তাদের হাতে এসেছে। সহসাই তারা সব খুলাসা করবেন। হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন? প্রথমত ইলিয়াস আলীর বিষয়টা আমার কাছে খুব স্পষ্টকাতর, কারণ ইলিয়াস আলী আমি ফিল করি সে এখনো আমাদের মাঝখানে আছে। আমি ফিল করি ইলিয়াস আলীকে এখনো ইন্ডিয়ার বিভিন্ন যদি জেলে যদি সার্চ করেন বা রর হেডকোয়ার্টারে যদি সার্চ করেন, ইলিয়াস আলী দেখবেন বেঁচে আছে। কারণ ইলিয়াস আলী দেখেন না, আপনার সাইদি সাহেবের যে কোর্টের থেকে আপনার যে লোকটাকে তারা ধরে নিয়ে গেল, ইন্ডিয়ার জেলে কত বছর পরে পাওয়া গেল, তো সুকুমার বালি। তো সেইগুলি ইন্ডিয়ানদের খেলা এখনো শেষ হয়নি এবং ইলিয়াস আলী এখন আমার বিশ্বাস ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 700 ন্যাশনাল লিডার যে গুম হয়েছে তাদের তো এখনো অনেক জায়গায় তারা হতো কোন আয়না করে, কারণ ব্রিগেডিয়ার আজমি গুলাম আজম সাহেবের ছেলেকেও আপনারা দেখতেন অনেক বছর পরে পাওয়া গেছে, অনেককেই পাওয়া গেছে। আমি এখনো আশাবাদী যে ইলিয়াস আলীকে ইন্ডিয়ানদের উপরে একটু প্রেসার পেলে তারা। যাই হোক, আমরা চিফ প্রসিকিউটর যা বলেছেন আমরা অপেক্ষা করব যে ওনারা কি বলেন, ও কি তথ্য আছে ওনাদের কাছে। ওনারা বলছেন যে সবকিছু ওনাদের হাতে চলে এসেছে, ওনারা এটা জাতির সামনে
তুলে ধরবেন সহসাই। ইব্রাহিম সিদ্দিক কোন কমেন্ট কালকে যেটা বলেছেন তাজুল ইসলাম, থ্যাংক ইউ জনাব। অনেকটাই তিনি বলেছেন যে ইলিয়াস আলীর সম্পর্কে কোনো আশা নাই, কিন্তু আমি জানি যে মালিক ভাইদের আপন লোক, এগুলা তো মানে আপন ছোট ভাইয়ের মতো ইলিয়াস আলী। তো ভালোবাসার মানুষগুলা ইলিয়াস আলী স্ত্রীও তাই মনে করেন, পরিবারও তাই মনে করেন। তবে এটা মানে এই দুঃখজনক ঘটনা, এটার জন্য হয়তো প্রস্তুত থাকতে হবে, কিন্তু আমরা এখনো জানি না আনুষ্ঠানিক ঘোষণা আছে। আমরা আনুষ্ঠানিকতা ছাড়া বলতে পারবো না। এই ধরনের আরো যে সমস্ত মানুষ গুমের শিকার হয়েছে তাদের সম্পর্কে স্পষ্ট তথ্য হাসান ভাই বুঝতে কিছু বলতে চাচ্ছেন? জি রাহেত, ধন্যবাদ সবাইকে। রাহেত, আপনার লাইভ টেলিভিশনে আছি, আপনি টেলিভিশনের সিইও। আপনার উপস্থিতিতে, আপনার পরিচালনায় একজন বক্তা বললেন বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের একজন প্রাক্তন মহিলা নেত্রীর যৌন সম্পর্ক ছিল, পরকীয় সম্পর্ক ছিল। এই জাতীয় অশ্লীল বক্তব্য আপনার সামনে হলো, আপনি প্রতিবাদ করলেন না, এটা আমি কোনোভাবে গ্রহণ করতে পারবো না। তিনি একইভাবে বললেন কি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর একই রকম পরকীয় সম্পর্ক রয়েছে। এই জাতীয় অশ্লীল অযৌক্তিক বক্তব্য লাইভ টেলিভিশন হবে, আপনি প্রতিবাদ করবেন না এবং সেখানে আমি থাকবো, তা হবে না ভাই। এটা আপনি কথা বলেন, আমি কথা বলছি না। মালিক ভাই ক্রিমিনাল আওয়ামী লীগরা কথা বলেছেন আগে, এখনো শুনেন আপনারা, এখনো মানুষ হলেন না, মানুষ হন। মালিক ভাই মিউট করো, আপনি ভালো করে জানবেন আইবির কাহিনী জানবেন। আর আওয়ামী লীগ নিজেরাই ভারতের সাথে আমাদের সাংবিধানিক সম্পর্ক দেবেন না। আপনি রাজনৈতিক নেতা, আপনি একজন। কিভাবে যদি আমরা এখন তুলি যে বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানের জেনারেল সম্পর্ক ছিল, তাকে খুব ভালো দেখাবে? ভালো দেখাবে না। প্লিজ, আমরা এই পর্যায়ে পেরিয়ে এসেছি, আমরা যদি একে অপরকে রেসপেক্ট করা শিখি। আপনার টেলিভিশন এই কোনো বক্তব্য দেয়, প্লিজ নিন্দা করবেন না। আমি আসতেছি হাসান ভাই, I am coming to the point হাসান ভাই। আমি জাস্ট ওনার বক্তব্যটা শেষ করেছেন উনি, আমি এখন কথা বলবো। আপনি শেষ করে দেবেন কেন? এই যে কুৎসিত বক্তব্য কেন তিনি দেবেন, তাও লাইভ টেলিভিশনে, এবং আপনার কোনো প্রতিবাদ ছাড়া? ডোন্ট অ্যালাউ দিস প্লিজ। ওকে, শিওর, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় হাসান ভাই কিন্তু যেটা বলেছে সেটার কিন্তু একটা পয়েন্ট আছে আর কি। আমি শেষ করি, ওই আমার পয়েন্ট শেষ করি আগে। সাহেব ব্যক্তিগত লেট মি ফিনিশ ফার্স্ট। আমি শেষ করি আগে। প্রথম হলো যে আমি শুনতেছিলাম যে উনি কি বলছেন, এন্ড আমার মনে হয় যে আমার কথা আমি এখন আমি বলবো আমার কথা। যে প্রথম হলো যে আমরা এই ধরনের মানে আই ওয়াজ নট রেডি টু হিয়ার দ্যাট কাইন্ড অফ কনভারসেশন, এবং আমরা এই জিনিসটাকে একবারেই মনে করি অপ্রত্যাশিত, এবং এইটা আমরা কোনোভাবে অন করবো না এই ধরনের বক্তব্য। এবং এইটা আমি জানি না আমি কিভাবে এটাকে করবো, যে উনি যে কথাগুলো বলেছেন এটা একজন মৃত মানুষ সম্পর্কে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য মালিক ভাই আমরা প্রত্যাশা করি নাই আপনার কাছ থেকে। মানে একটা বিষয় সেটা হচ্ছে যে সবারই তো বাক স্বাধীনতা আছে, যে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু যেহেতু আপনার প্ল্যাটফর্মে বলা হচ্ছে আর কি, তো আপনি এটাকে সঙ্গে সঙ্গে যদি একটু ডিবাঙ্ক করেন বা আপনার সাথে যে অ্যাসোসিয়েশন নাই আপনার টেলিভিশনের সাথে, তাহলে একটু ভালো হয়। হাসান ভাই যে কথাটা বলেছে, হাসান ভাই আবার লাস্টে যেটা বলেছেন আর কি, যে বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানি, আমরা যদি সবাই নিচের দিকে নামতে থাকি তাহলে আমাদের তো বটমলেস হয়ে যাবো আর কি। আমরা আমার মনে হয় যে যাবো না, আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রমণ অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে একদম অসত্য বক্তব্যকে পাবলিক টেলিভিশন এভাবে বলাটা গ্রহণযোগ্য নয়। পলিসি ডিসকাশনটা করলে বেটার আর কি, ব্যক্তিগত উৎসাহ বলাচ্ছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে। যাই হোক, আমার মনে হয় যে এখানে এই বিষয় এন্ড করে দিই হাসান ভাই। যেটা আমি বলছি যে এই বক্তব্যের সাথে আমাদের ইব্রাহিম ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি মালিক ভাই বলতে চাই, মালিক ভাই দিনে দিনে অনেক বড় হয়েছে, বেড়েছে। আপনারা রাজনীতির মাঠে মানে আপনিও বক্তৃতা দিচ্ছেন, আমরাও দিছি, মানে কিন্তু মানে এই সমস্ত মাঠের বক্তৃতা আর টেলিভিশনে আমাদের লিমিটেশন আছে। আমরা তো এই ধরনের বক্তৃতা মানে আপনাদের কাছ থেকে কেন শুনবো? মানে ব্যক্তিগত আক্রমণকে না গিয়ে রাজনৈতিক বিষয়গুলা, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যে রাজনীতির অভিযোগের যে পাহাড়, এই পাহাড়গুলাই আমরা ডিঙ্গানোর চেষ্টা করি। একইভাবে আমরা মানে এই ব্যক্তিগত বিষয়ে যাব না। এগুলাকে যদি আপনারা অ্যাভয়েড করেন, রাজনীতিতে যে নতুন প্রজন্ম আসছে তাদের জন্য একটা শিক্ষা হবে। জি আচ্ছা মালিক ভাই, একটা জিনিস আর কি, সেটা হচ্ছে যে
আমরা যদি আওয়ামী লীগকে এইসব ব্যক্তিগত অভিযোগ দিয়ে পার করে দেই, ওরা তো পার হয়ে গেল, এগুলো নিয়ে ওরা ডিবেট করবে। বরং আওয়ামী লীগের যে আজকে শ্বেতপত্রের কমিটির সাথে যে প্রধান উপদেষ্টার মিটিং হলো, সেখানে বলা হচ্ছে বছরে $15 বিলিয়ন পাচার হয়েছে। তাহলে 15 বছরে সেটা কি $150 বিলিয়ন বেশি পাচার হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগকে এখন জবাবদিহিতা করা উচিত। আওয়ামী লীগের প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমান, তার সাথে আবার কোনো গুজব ছিল কিনা, বছরে বলা হচ্ছে 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং পাচারের সুবিধার্থে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছিল। সেটা হচ্ছে মানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণের চেয়ে বেশি। তো বাংলাদেশের মতো গরিব কান্ট্রি থেকে এই পরিমাণ টাকা পাচার গেছে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করলে আওয়ামী লীগকে আমরা বক্তব্য খুব সিগনিফিকেন্ট এই অর্থে যে এটা আমাদের বলে দিয়েছে যে আগামী নির্বাচন, আগামী পলিটিক্স কেমন হবে। বিএনপি নামক দলটা যে তার রাজনীতি বদলায়নি, বিএনপি নামক দলটা তার রাজনীতি বদলায়নি, এই বক্তব্য থেকে তা প্রকাশিত হচ্ছে। এখনো সেই পুরনো দেশ যে বদলে গেছে, একটা বিপ্লব হয়েছে, এই বোধটা তাদের মধ্যে জন্মায়নি। গত প্রজন্ম এই প্রজন্মের জন্য রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় তারা, সে কথা আবারও প্রমাণ করলো। আমাদের উচিত হবে সব রকম ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য অ্যাভয়েড করা, কারণ আমরা চেষ্টা করছি রাজনীতিটাকে কলুষিত মুক্ত করতে। জি, থ্যাংক ইউ।